টাইম ভ্যালু অফ মানি বিষয়টি আসলে কি, এ বিষয়ে আগেই ডিসকাশন করা হয়েছে। সময়ের বিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে সেটিকেই বলা হয় অর্থের সময় মূল্য। অর্থাৎ আমরা জানি আজকে 10,000 টাকা 5 বছর পরে 10,000 টাকা থাকবে না, এটি নিঃসন্দেহে সময়ের পরিবর্তনের সাথে সাথে এই মূল্যের পরিবর্তন ঘটবে। এবং কতটুকু পরিবর্তন ঘটবে সেই পরিবর্তনটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হয়। এই পুরো টাইম ভ্যালু অফ মানি এবং বিজনেস ম্যাথমেটিক্স এর ম্যাথমেটিক্স ফর ফাইন্যান্স নামে যে অধ্যায়টি আমাদের রয়েছে, সেখানে প্রায় 60টা অঙ্ক আছে, এখানে প্রায় 18 থেকে 20টা ম্যাথমেটিক্স আছে। এই সবগুলো অঙ্ক সলিউশন করার জন্য অনলি 3টি ফর্মুলা দরকার হবে, আর কিছু মৌলিক বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। যেহেতু অনেকে ক্লাস মিস করেছিল বলছে, তো আমি শুরুতেই এখানে তোমাদের আহ, যে অঙ্কগুলো আছে, এটা দুইটা ক্যাটাগরির প্রশ্ন এখানে আছে। একটা ক্যাটাগরি হলো, ঠিক আজকে আমি ব্যাংকে 10,000 টাকা রাখলাম, 10 বছর পরে টাকাটা কত টাকায় রূপান্তর হবে একটা নির্দিষ্ট সুদের হারে, চক্রবৃদ্ধি সুদে অবশ্যই। প্রশ্নে এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই চক্রবৃদ্ধি সুদ, যার ইংলিশ হলো কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। আমরা জানি সুদের উপরে সুদকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। ভালো করে বুঝে নাও। আবার হতে পারে, বলা হয়েছে কিছু টাকা আমি নিয়মিত, বা আজকে কত টাকা ব্যাংকে জমা রাখলে 10% সুদে 20 বছর পরে টাকাটা 20 লাখ টাকায় রূপান্তর হবে। অর্থাৎ ভবিষ্যতে 20 লাখ টাকা হবে, আজকে কত টাকা রাখতে হবে। তাহলে আজকে কত টাকা রাখলে ভবিষ্যতে 20 লাখ হবে, অথবা আজকে 20 লক্ষ রাখলে 20 বছর পরে কত টাকা হবে। এই উভয়টা চক্রবৃদ্ধি সুদে ক্যালকুলেশন করার একটা সূত্র আমরা শিখবো। আর একটা স্টাইলের অঙ্ক আছে যেটা ব্যাংকে আমি মাসিক কিস্তিতে রাখবো, যেটাকে তোমরা ডিপিএস বলে থাকো। ব্যাংকে যারা ডিপিএস ওপেন করে মাসে মাসে কিস্তি দেয়, বছরে বছরে কিস্তি জমা দেয়, এর ফলে একটা নির্দিষ্ট টাকা কত টাকায় রূপান্তর হয় একটা নির্দিষ্ট সময় শেষে এটি বের করতে হবে। তো কিস্তির অঙ্ক আমি 1 থেকে 6 পর্যন্ত স্বাভাবিক ম্যাথমেটিক্স, যেটিকে আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক বলে থাকি। এই অঙ্ক সলিউশন করার জন্য আমরা একটা সূত্র অনলি দরকার হবে, সূত্রটি একটু দেখে নাও সবাই। যদিও আমি আশা করি সবাই হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ। দেখো, আজকে কিছু টাকা আমি ব্যাংকে রাখবো, চক্রবৃদ্ধি সুদে টাকাটা কত টাকায় রূপান্তর হবে এটির অরিজিনাল সূত্র হলো ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 + r⁴ এটা হলো একটাই সূত্র। আমি আবার বলছি, ফিউচার ভ্যালু মানে ভবিষ্যতে টাকাটা কত টাকায় রূপান্তর হবে, প্রেজেন্ট ভ্যালু আজকে কত টাকা জমা রাখছো, 1 + r⁴ এবং এই সূত্র দিয়েই কিন্তু আমরা ম্যাথমেটিক্স ফর ফাইন্যান্সের সব অঙ্কগুলো করব। আমি সম্ভবত রেকর্ডেড ক্লাসে বলেছিলাম এই সূত্রের এক্সটেনশনটা কখন হয়। একটি সাদামাটা অঙ্ক দিয়ে আগে বোঝানোর চেষ্টা করি। যে অঙ্কে এক্স্যাক্টলি এই সূত্রটা অ্যাপ্লিকেশন হবে, লেকচার শিটের কোনো অঙ্ক না। সাপোজ তুমি আজকে ব্যাংকে 10,000 টাকা জমা রাখলে, এটিকে আমরা প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান আর্থিক মূল্যের কথা বলছি। প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য। পকেটে 10,000 টাকা ছিল, ব্যাংকে রেখে আসলাম। সাপোজ 10% সুদের হার, 10%, 10% মানে 10 পয়সা। বলা হলো 5 বছর পরে ব্যাংক থেকে টাকাটা যখন গ্রহণ করব চক্রবৃদ্ধির সুদে, তখন টাকাটা কত টাকায় রূপান্তর হবে। আমি আবারও বলছি, তাহলে এখানে কি কি রিকোয়ারমেন্ট দেওয়া ছিল দেখো। আমি লেকচার শিটের কোনো অঙ্ক না, আমি অরিজিনাল সূত্রটা দেখাচ্ছি, এটার এক্সটেনশনটা কখন হয় সেটিও দেখাচ্ছি। বলা হয়েছে ব্যাংকে আমি 10,000 টাকা প্রেজেন্ট ভ্যালু আজকে জমা রাখলাম, রেট অফ ইন্টারেস্ট সুদের হার হলো 10%, নাম্বার অফ ইয়ার, এন মানে নাম্বার অফ ইয়ার বছরের সংখ্যা, আফটার 5 ইয়ার্স এই 10,000 টাকা কত টাকায় রূপান্তর হবে ইফ ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড কম্পাউন্ডেড বা কম্পাউন্ডেড অ্যানুয়ালি, যদি সুদ চক্রবৃদ্ধি হারে বছরে একবার ক্যালকুলেটেড হয়। এই হলো অরিজিনাল সূত্র PV 1 + r⁴ জাস্ট আমরা যেটি করব, 10,000 টাকার সাথে এটা গুণ করে দিলে উত্তরটা পেয়ে যাবো। গুণ করার নিয়ম, 1 টাকা 10 পয়সা যোগ করলে 1 টাকা 10 পয়সা। সাইন্টিফিক ক্যালকুলেটর এটি 5 বার গুণ করবে। এই গুণটা তো পারো সবাই, যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, হাউ টু অ্যাপ্লাই সেটিও একটু দেখে নাও সবাই। সাইন্টিফিক ক্যালকুলেটর কি দেখা যাচ্ছে?
ক্যালকুলেটরটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। এই হলো ক্যালকুলেটর। এখন আমি কিন্তু কোনো লেকচার শিটের অঙ্ক না, আমি তোমাদের বোঝাতে চাচ্ছি তোমরা যখন চাকরির পরীক্ষা দিবে তোমাদের লাইফে, তখন অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল সূত্র হলো চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেশন করার এই একটাই ফর্মুলা, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু 1 + r⁴ শুধু বুঝতে হবে সূত্রের এক্সটেনশনটা কখন হয়, এই ছোট সূত্রটা কখন বড়ই কনভার্ট হয়। তাহলে 1 টাকা 10 পয়সা, আমি এই দেখো লিখছি সাইন্টিফিক ক্যালকুলেটারে 1 টাকা 10 পয়সা, এটিকে 5 বার গুণ করতে হবে। এই যে x⁴ সাইন্টিফিক ক্যালকুলেটারে, মানে এটার উপরে একটা ওয়াই পাওয়ার আসবে 5, এটা গুণ করে দিলাম সমান সমান 1.61051। এটা ক্যালকুলেটারে রেখে ওর সাথে 10,000 আমি গুণ করে দিচ্ছি। ইচ্ছা করলে পরীক্ষার হলে তোমরাও একবারে গুণ করতে পারবে। তাহলে টাকাটা হবে 16,105 টাকা। এবার আসো, আমাকে সূত্র শেখাবো, বেসিক শেখাচ্ছি, তারপর এই একটা সূত্র দিয়ে সব অঙ্ক করাবো। তাহলে সূত্রটা কি মুখস্থ হয়েছে কিনা তোমাদের? ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 + r⁴n। আর মানে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। এন মানে নাম্বার অফ ইয়ার, কত বছর পরে। তাহলে আজকের 10,000 টাকা 5 বছর পরে 10% সুদে 16,105 টাকায় রূপান্তর হবে। এবার আসো সমস্যাটা আসলে কোথায়। সমস্যাটা হলো ব্যাংক যে কাজটা করে, ব্যাংক হলো 1 বছরে একের অধিকবার সুদ ডিজায়ার করে। কোনো কোনো ব্যাংক তোমাকে বলবে আমাকে বছরে 2 বার সুদ দিবেন। তখন এই সূত্রের এক্সটেনশনটা হবে। এক্সটেনশনটা হবে বলতে, এম যেখানে আছে নাম্বার অফ ইয়ার, তার সাথে অতিরিক্ত একটা এম গুণ হবে এবং আর এর সাথে এম দিয়ে ভাগ হবে। তাহলে বোঝা গেল এম এর ক্যালকুলেশনটা মূলত নাম্বার অফ ইয়ারের সাথে সম্পর্কযুক্ত এবং রেটের সাথে সম্পর্কযুক্ত, সুদের হারের সাথে সম্পর্কযুক্ত। এই কারণে বিজনেস ম্যাথমেটিক্স ফর ফাইন্যান্সে যে আমরা একটা অঙ্ক শিখবো যার নাম হলো কার্যকারী সুদের হার বের করো, মানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যার মূল কথা হলো সত্যিকার অর্থে ব্যাংক তোমাকে বলেছিল সুদের হার 10%, কিন্তু এই অঘোষিত কথাটা সত্যিকার অর্থে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে সুদের হার হয়ে যাচ্ছে 17%। কিন্তু কেন 10% ব্যাংক মৌখিক ভাবে বললো, সেই 10% 17% কিভাবে কনভার্ট হয়? এটা হয় এই কারণে, কারণ ব্যাংক বলছে আমি 1 বছরে আপনি আমাকে 4 মাস সুদ দিবেন। তার মানে তখন এম নামে আরেকটা অতিরিক্ত ফাংশন হবে, এম হলো ম্যাচুরিটি পিরিয়ড। ম্যাচুরিটি পিরিয়ড, ব্যাংক যদি বলে প্রতি 3 মাস পর পর সুদ দিবেন, তাহলে এম এর মান হবে 4, মানে বছরে 4 বার। ব্যাংক যদি বলে বছরে 2 বার সুদ দিবেন, এম এর মান হবে 2। ব্যাংক যদি বলে প্রতি 4 মাস পর পর সুদ দিবেন, তাহলে এম এর মান হবে 3। ব্যাংক যদি বলে আমাকে 12 মাসে 12 বার সুদ দিবেন, তখন এম এর মান হবে 12। তাহলে এই যে অতিরিক্ত এম এর মান ক্যালকুলেশন যখন হয়, তখন সুদের হারটা বৃদ্ধি পেয়ে 10%, 17% পর্যন্ত কনভার্ট হয়ে যেতে পারে বা তারও বেশি হতে পারে। এটা কিভাবে ক্যালকুলেট হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা ছোট্ট অঙ্কের মধ্যে দিয়ে। আমরা সরাসরি আমাদের অরিজিনাল সূত্রে যাচ্ছি। লুক এট দ্য, একটা পার্টিকুলার ম্যাথ আগে দেখো। আমি কিন্তু অঙ্ক করাচ্ছি না, আগে সূত্র শেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এখানে একটি অঙ্ক আছে দেখো, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, কোশ্চেন নাম্বার সম্ভবত 13 নম্বর প্রশ্ন। আশা করি দেখতে পাচ্ছ, একটু পড়ে শোনাও দেখি বাপ্পি। কোশ্চেন নাম্বার 13। দেখতে পাচ্ছ সবাই? কি হাসিব, শুনতে পাচ্ছ? Sonali Bank Limited pays 8% interest per year on deposit which is compounded half year. What is the effective interest rate? কথা বুঝতে পারছো? সোনালী ব্যাংক বলছে 8% সুদ তারা পরিশোধ করবে প্রত্যেক বছর অন ডিপোজিট। তুমি যে জমা টাকা রাখছো তার উপরে ব্যাংক বলছে আপনাকে আমরা 8% সুদ দিব, হুইচ ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। ব্যাংক আরেকটা সুখবর দিল, যা চক্রবৃদ্ধি হারে হবে, কম্পাউন্ড মানে সুদের উপরে সুদ হবে। এবং হাফ ইয়ারলি শব্দের অর্থ হলো যদি 6 মাস পর পর, মানে বছরে 2 বার। হোয়াট ইজ দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, সত্যিকার অর্থে সুদের হার কত প্রয়োগ হবে, যা আমাকে দেওয়া হবে বা আমার কাছ থেকে নেওয়া হবে। এই অঙ্ক আমাকে দিবে যেহেতু আমি টাকা জমা রাখছি। তাহলে ব্যাংক বলেছিল সুদের হার 8, কিন্তু পারতপক্ষে আমার সত্যিকার অর্থে আমি যে সুদ পাবো সেটি আমি এখন বের করব। এটির নাম হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এবং এই সূত্র দিয়ে আমরা বিজনেস ম্যাথমেটিক্সে অসংখ্য অঙ্ক ক্যালকুলেশন করব। আমি সেই সূত্রটা একটু তোমাদেরকে লিখে দিচ্ছি।
একটু লিখে নাও সবাই, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন করার সূত্র। তাহলে এখনো পর্যন্ত আমরা কিন্তু সূত্রের মধ্যে আছি। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এর বাংলা অর্থ বলো তো, কে বলতে পারবে? কার্যকারী সুদের হার, মানে প্রকৃতপক্ষে যে একটা নির্দিষ্ট সুদের হার 1 বছরে একের অধিকবার ব্যাংক সুদ ক্যালকুলেশন করার কারণে যে সুদের হারে কনভার্ট হয় তাকে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা কার্যকারী সুদের হার বলে। এটি বের করার সূত্র 1 + r⁴ এন। এই যে একটু খেয়াল করবে, এখানে এন এর সাথে এম এর একটা সম্পর্ক আছে, মানে 1 বছরে যদি একের অধিক বার সুদ দেয় ডিভাইডেড বাই m-1। এই হলো সূত্র আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আমরা সংক্ষেপে এটাকে লিখতে পারি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইআইআর। আমি 13 নম্বর কোশ্চেনই সলিউশন করে দিচ্ছি, লেকচার শিটে যেটি তোমরা দেখছো। এই সূত্র আমাদেরকে মুখস্থ করতে হবে। ওয়ান প্লাস, অ্যাকচুয়াল সূত্র হলো 1 + r⁴ কিন্তু এমটা কেন আসে হাসিব? এম তখনই সূত্রের মধ্যে অ্যাপ্লাই হবে যখন ব্যাংক 1 বছরে একের অধিকবার সুদ আমাকে দিবে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে রেট মানে সুদের হার লেখা আছে 8%। তাহলে 8% মানে কত পয়সা লিখবো বলো তো? গতদিন বোঝানো হয়েছিল 0.08। মনে রাখবে সুদের হারটাকে ডেসিমেলে প্রকাশ করে করে লিখতে হবে, এটি সব সময়। এর জন্য একটু খেয়াল করো, যদি ব্যাংক বলে দেয় সুদের হার 10%, আমরা এটা লিখবো 10 পয়সা। যদি বলা হয় 12%, আমরা এটাকে লিখবো 12 পয়সা। 15% বললে 15 পয়সা, ডেসিমেলে প্রকাশ করে লিখবো। 8% মানে 8 পয়সা। এটা কিভাবে হয়? আসলে 10কে 100 দিয়ে ভাগ করলে 10 পয়সা হয়। 12% মানে 12কে 100 দিয়ে ভাগ করলে 12 পয়সায় কনভার্ট হয়ে যায়। তাহলে ব্যাংক যদি সুদের হার 5% বলে, কি লিখবো? 5 পয়সা। সুদের হার 75% হলে 75 পয়সা। তো যেখানেই পার্সেন্টেজ থাকবে আমরা ডেসিমেলে প্রকাশ করে লিখবো। ডেসিমেল মানে দশমিকে প্রকাশ করে লিখতে হয়। নাও তাহলে এখন দেখো এখানে রেট 13 নম্বর কোশ্চেনে সুদের হার লেখা আছে 8% মানে 8 পয়সা, হুইচ ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। ইয়ারলি হোয়াট ইজ দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট? দেখো সময়কাল কিন্তু লেখা নেই, নাম্বার অফ ইয়ার কিছু লেখা নেই, মানে 1 বছর। হুইচ ইজ কম্পাউন্ডেড, এম এর মান, এম এর মান কত হবে কে বলতে পারবে? Sir, 2. স্যার বুঝতে পারছো কিনা? 6। এম হ্যাঁ, হলো 2 2। হাফ ইয়ারলি, মানে 6 মাস পর পর, মানে বছরে 2 বার। এম হলো ম্যাচুরিটি পিরিয়ড। ম্যাচুরিটি পিরিয়ড মানে ব্যাংক বলছে 6 মাস পর পর আপনার টাকা ম্যাচিউরড হয়ে যাবে, সুদ পেয়ে যাবেন। কাজে বছরে আপনি 2 বার সুদ পাবেন। এম মানে ইন হাউ মেনি টাইমস ইউ আর গেটিং ইন্টারেস্ট ফর এ পার্টিকুলার ইয়ার। একটা নির্দিষ্ট অর্থ বছরে কতবার সুদ দিচ্ছ বা নিচ্ছ, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। সো জাস্ট এখানে দেখো 1 + সুদের হার 8% মানে 8 পয়সা, এম এর মান 2, উপরে নাম্বার অফ ইয়ার লেখা ছিল না বিধায় 1 বছর ধরেছি, ঠিক আছে। আর আর এর মান হলো 2 - 1। সাইন্টিফিক ক্যালকুলেটরে একবারে ক্যালকুলেশন করার সুযোগ তোমাদের আছে। 8 পয়সাকে 2 দিয়ে ভাগ করলে 4 পয়সা হয়। 1 টাকার সাথে 4 পয়সা যোগ করলে 1.04 হয়। আর 2 এর সাথে 1 গুণ করলে তা 2 বার গুণ হবে -1। লুক এট দ্য সাইন্টিফিক ক্যালকুলেটর। দেখো এই যে 1.04, এটিকে আমি এক্স এর পাওয়ার ওয়াই, এই যে 2 বার গুণ করে নিলাম। গুণ করলে যেটি হলো তার সাথে 1 টাকা বিয়োগ করে দিলাম, -1 দিলে আমাদের উত্তর হয়েছে 0.0816। খুব বেশি বৃদ্ধি হয়নি, কারণ এখানে নাম্বার অফ ইয়ারটা লেখা নেই। যদি 5 বছর 10 বছর ব্যাংকে টাকা রাখতাম তাহলে 8% সুদের হার, এটা 0.081, কত হয়েছে বলো? 0.0816। তো আমরা জানি পরের ডিজিটটা, আমি 81কে আমি 2 করে লিখলাম, 08 আছে ওখানে দেখো, 0.082 মানে কি বলতো? এটাকে আমরা যদি আবার 100 দিয়ে গুণ করে দিই তাহলে এটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এত বা, এটাকে 100 দিয়ে গুণ করলে কত হয়? গুণ 100, 8.16%। তাহলে 8% সুদের হার 1 বছরে এটা বৃদ্ধি পেয়ে 8.16%-এ কনভার্ট হয়ে গেল। দিস ইজ কল্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট।
অথচ আমি একটা ছোট্ট উদাহরণে বলেছিলাম 10%টা 17, 18, 20, 25 হয়ে যেতে পারে। কিভাবে? আসলে এটা নাম্বার অফ ইয়ারের উপর নির্ভর করে। যদি আমি 20 বছর টাকা রাখতাম, তখন এটা 8%, 15, 16, 17 হয়ে যেত। কিন্তু আমি তো এখানে সময়টা উল্লেখ করা নেই এই অঙ্কে, কাজে উত্তরটা হয়েছে 8.16%। বোঝাতে পারছি সবাইকে? তাহলে সবাই বলো, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করার সূত্রটা তোমরা লিখে রেখো। এটা ম্যাথমেটিক্স, বিজনেস ম্যাথমেটিক্সে আমাদের এই সূত্রটা বারবার দরকার হবে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করার জন্য আমি আবারও বলছি, আমাদের অরিজিনাল সূত্র হলো ফিউচার ভ্যালুর প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু 1 + r⁴n। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এম এর যে ফাংশন, এম অর্থ 1 বছরে ব্যাংক কতবার সুদ ডিজায়ার করে। এম এর সম্পর্ক কার কার সাথে বলো হাসিব? শুধুমাত্র সুদের হারের সাথে আর নাম্বার অফ ইয়ারের সাথে। এর সাথে গুণ হয় আর এর সাথে ভাগ হয়। যেখানে আর আছে সেখানে ভাগ হবে, যেখানে এন আছে তার সাথে গুণ হবে। তাহলে এই সূত্রের এক্সটেনশনটা আমি এই 1 নম্বর অঙ্ক করালে বুঝতে পারবো। ওকে, তো তোমরা ইচ্ছা করলে কোশ্চেন নাম্বার 1 মনে হয় হাসিব পড়ে শুনিয়েছিল আমাদেরকে। আমি রিকোয়ারমেন্টটা লিখছি, একটু একটু করে দেখো। 1 নম্বর একটা সূত্র আমরা লিখে রাখলাম, এবি ব্যাংক লিমিটেড পে 12% ইন্টারেস্ট। মেজবা সাদিক বলো তো, রেটটা দেওয়া আছে আমরা দেখছি 12%। সো রেট 12%, মানে আমি 12% লিখবো নাকি 12 পয়সা লিখবো একবারে? 12 পয়সা। 12 পয়সা। ডেসিমেলে প্রকাশ করে করে লিখবো। হুইচ ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি শব্দের অর্থ হলো প্রতি 3 মাস পর পর। ব্যাংক বলছে আপনাকে সুদ দিব, হুইচ ইজ কম্পাউন্ডেড, যে চক্রবৃদ্ধি আকারে সুদ হবে কোয়ার্টারলি, 1 বছরে 3 বার করে করে। মানে এম এর মান কত বলো তো, 3 নাকি 4? 4। 4, ধন্যবাদ। 3 মাস পর পর মানে ব্যাংক আমাকে বছরে 4 বার সুদ দিবে। ইফ টাকা 50,000 ইজ ডিপোজিটেড টুডে, আজকে যদি প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য, পকেটের বর্তমান 50,000 টাকা যদি ব্যাংকে রেখে আসা হয়, ফাইন্ড দ্য অ্যামাউন্ট, টাকার পরিমাণ বের বের করো, দ্যাট উইল স্ট্যান্ড অ্যাট দ্য এন্ড অফ 8 ইয়ার্স। নাম্বার অফ ইয়ার, 8 বছর শেষে টাকাটা কত টাকায় রূপান্তর হবে। তাহলে এই সূত্রে যেহেতু এম আছে, তাহলে এখানে এন এর সাথে এম গুণ হবে, আর এর সাথে এম দিয়ে ভাগ হবে। তাহলে বোঝা গেল অরিজিনাল সূত্রের এক্সটেনশনটা দেখালাম। এবং মনে রাখবে এই অধ্যায়ে যত অঙ্ক করব, যেখানেই সুদ একের কম্পাউন্ডেড কোয়ার্টারলি, বায়ানুয়ালি, সেমি অ্যানুয়ালি, এখানে ভাষা ব্যবহার করা থাকবে। ইভেন তোমরা যখন ব্যাংকের চাকরির জন্য যদি লাইফে পরীক্ষা দাও, সবসময় এই জায়গাটা কেয়ারফুল থাকতে হবে, কম্পাউন্ডেড এরপরে কি লেখা আছে। তাহলে এখানে কতগুলো ভাষা থাকে একটু বলে রাখি। যদি কম্পাউন্ডেড কোয়ার্টারলি থাকে 3 মাস পর পর, তখন এম এর মান হবে 4। যদি কম্পাউন্ডেড বাই অ্যানুয়ালি থাকে, বাই অ্যানুয়ালি মানে বছরে 2 বার, এম এর মান 2। সেমি অ্যানুয়ালি মানে বছরে 2 বার। হাফ ইয়ারলি মানে বছরে 2 বার। আর কম্পাউন্ডেড উইকলি মানে সপ্তাহে 1 বার, তার মানে এম এর মান 52 হবে, 52 মানে বছর। আর কন্টিনিউয়াসলি শব্দটা যদি থাকে, তার মানে প্রতিদিন, তখন এম এর মান হবে 365। ব্যাংক বলছে আপনাকে প্রতিদিন সুদ দিব, সুদের উপরে আবার সুদ দিব, এম এর মান 365। আর যদি লেখা থাকে কম্পাউন্ডেড এভরি মান্থ, প্রত্যেক মাসে 1 বার করে সুদ দেওয়া হবে, এম এর মান হবে 12। সো কম্পাউন্ডের পরে যে স্যার, শব্দটা লেখা থাকবে বলো। 60 না 65? 365। তোমরা হয়তো ভাবছো স্যার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের জন্য মাঝে মাঝে 360 কনসিডার করা হয়, বাট মনে রাখবে সব সময়ের জন্য, সব সময়ের জন্য চাকরি পরীক্ষা দিলেও 365, 1 বছরে 365 দিন, 360 ভাবার আসলে সুযোগ নেই। এবার তাহলে অঙ্কটা আমি লিখছি দেখো, প্রেজেন্ট ভ্যালু এই যে লিখলাম 50,000, 1 + সুদের হার 0.12। প্রথমবার তোমরা পরীক্ষা এভাবে লিখবে, কিন্তু এরপরে ক্যালকুলেশনটা একবারে দেখাবে। এন এর মান হলো 8 বছর, এম এর মান হলো 8 × 92। এরপরে আমি একবারে ক্যালকুলেশন করে দিব তোমাদের। 50,000 এই 0.12কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 0.3 না? 12কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 3 পয়সা না? তো 1 টাকার সাথে 3 পয়সা যোগ করলে কত হয়? 1.03। জি স্যার। তোমরা তোমাদের ক্যালকুলেটর আছে, 0.12 ভাগ 7, দেখো 3 পয়সা হবে। 12 পয়সা 7 দিয়ে ভাগ করলে 3 পয়সা হয়। 3 পয়সা লেখা শিখতে হবে। 1 টাকার সাথে 3 পয়সা যোগ করলে 1 টাকা 3 পয়সা আমি একবারে যোগ করে লিখেছি। আর ওই যে 8 × 96 আমি একবারে গুণ করে লিখলাম। এবার এই পুরো ক্যালকুলেশনটা তোমরা পরীক্ষার হলে এক ক্লিকে লিখে দিতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি দেখো।
এই যে দেখো 1 টাকা 3 পয়সা, এটা এক্স এর পাওয়ার উপরে ওয়াই আছে সাইন্টিফিক ক্যালকুলেটারে, 96 দিয়ে গুণ করবে, গুণফল যা হবে সাইন্টিফিক ক্যালকুলেটরে রেখেই যদি ক্যালকুলেশন করো তাহলে নিখুঁত উত্তরটা পাবে, তোমার আর ভুল ধরার সুযোগ থাকবে না। 50,000। তাহলে কত টাকায় রূপান্তর হয়েছে 50,000 টাকা 8 বছর পরে? ক্যালকুলেশন ভুল করি নাই তো? এম এর মান কি 4 ছিল না? একটু গুণ করা ভুল স্যার করেছে এম এর দেখো। মান তো হ্যাঁ 4 হ্যাঁ, হবে। তাই আমি দুঃখিত। এম এর মান 4, স্যার এটা 32 অন লেখা, নাহলে এত টাকা হচ্ছে কেন? হ্যাঁ, দুঃখিত। তাহলে 1 টাকা 1.03, এন এর মান 8, হ্যাঁ, আর এম এর মানটা হলো 4। হাসিব মনোযোগ দিচ্ছ না নাকি? তোমরা কেউ ধরে দিতে পারলে না ভুলটা? 32, এটা গুণ করে এর সাথে 50,000 গুণ করে দিচ্ছি। তাহলে উত্তর কত হয়েছে বলো? 1,28,754 টাকা। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, সো আজকের 50,000 টাকা 8 বছর পরে 1,28,754 টাকায় রূপান্তর হবে 12% সুদে। এবার যেহেতু এই সূত্র দিয়ে সব অঙ্ক হবে 1 থেকে 5 পর্যন্ত, so আমি শুধু বাংলা অর্থ করে করে দিই, আর এই সূত্রে বসায় দিলেই তোমরা ক্যালকুলেশন করে নিতে পারবে আমার বিশ্বাস। 2 নাম্বার থেকে দেখো, মিস্টার আবেদ, ঠিক আছে, তোমরা একটু স্টপ ভিডিওতে থাকো, নেটওয়ার্ক স্লো হয়ে যায়। ঠিক আছে সোহানা, স্টপ ভিডিও একটু অপশন আছে দেখো মোবাইলে, হ্যাঁ, সেখানে ক্লিক করে নাও, মোবাইলে টাচ করো, টাচ করে দেখো। ধন্যবাদ। দেখো মিস্টার আবেদ ডিপোজিটের টাকা 3 লাখ ইনে ব্যাংক। বলো তো সাদিয়া আফরিন, এটা কি প্রেজেন্ট ভ্যালু নাকি ফিউচার ভ্যালু? মিস্টার আবেদ 3 লাখ টাকা ব্যাংকে জমা করলো, এটা আজকেই জমা করছে মানে এটা প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, এই যে সূত্রের দিকে তাকাও, সূত্রটা উপরে লেখা থাক, আমি শুধু এই ডান পাশটা লিখে দিচ্ছি, ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে নিও। 2 নাম্বার কোশ্চেনের, হ্যাঁ, সলিউশনটা নিজেরা করবে। প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, মিস্টার আবেদ এখন 3 লক্ষ টাকা ব্যাংকে জমা করলো। দ্য ব্যাংক প্রমিস টু গিভ 13% ইন্টারেস্ট পার অ্যানাম, ব্যাংক প্রতিজ্ঞা করলো 13% সুদ দিবে বছরে টু মিস্টার আবেদ, মিস্টার আবেদকে। সো রেট অফ ইন্টারেস্ট, সুদের হার 13%, মানে 13 পয়সা। হোয়াট উইল বি দ্য টার্মিনাল ভ্যালু, চূড়ান্ত মূল্য কত টাকা হবে আফটার 8 ইয়ার্স ইফ কম্পাউন্ডেড? অনেকগুলো রিকোয়ারমেন্ট, 8 বছর পরে, কিন্তু ইফ কম্পাউন্ডেড। আমরা এ নাম্বার যদি সলিউশন করি তাহলে এম এর মানটা কত হবে বলো, সাইমা সুলতানা এবং সাদিয়া আফরিন, কানিস ফাতেমা, কে বলতে পারবে? এ নাম্বার ক্যালকুলেশন, এ নাম্বারে বলা আছে পার দেখো, অ্যানাম হচ্ছে বছরে 2 বার। ইফ 2। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে এম এর মান যদি 2 হয় তাহলে একটা অঙ্ক করবে এ নাম্বার লিখে, আবার বি নাম্বার লিখে আরেকটি অঙ্ক করবে। বি নাম্বারে এম এর মানটা কত হবে? স্যার 4। 4। 4 হবে 4। এই তিনটা কিন্তু সবসময় দুটো অঙ্কের জন্যই দরকার হবে। আমি কি করে দিব নাকি পারবে এখন? এ নাম্বার লিখে একবার সলিউশন করবে, বি নাম্বার লিখে একই সূত্র লিখে আরেকবার সলিউশন করবে। আমি এ নাম্বারটা করে দিচ্ছি দেখো, প্রেজেন্ট ভ্যালু 3 লক্ষ টাকা, 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট, সুদের হার 13%, এম এর মান 2, নাম্বার অফ ইয়ার 8 বছর, তার সাথে 2 দিয়ে গুণ হবে, এই যে 2। আবার ঠিক পরের অঙ্কটা যখন আমি করব বি নাম্বার, তখন একই সূত্র আবারও লিখবো, পিভি 1 প্লাস r টু দি পাওয়ার এন, এন এর সাথে এম এর সম্পর্ক, আর এর সাথে এম এর সম্পর্ক, আর এর সাথে ভাগ আর এন এর সাথে গুণ। এখানেও প্রেজেন্ট ভ্যালু 3 লক্ষ টাকা, 1 প্লাস সুদের হার 13%, এম এর মান, বি নাম্বার সলিউশন, এম এর মান 4, এন 8 বছর, এম এর মান 4। তাহলে এই একটা ক্যালকুলেশন, এর এই একটা ক্যালকুলেশন, দুটো অঙ্ক, হ্যাঁ। তো তোমরা ক্যালকুলেট করে নিও, আশা করি পারবে এটি। আচ্ছা, এর পরেরটাও দেখো, যদি তোমরা বলো যে স্যার এগুলো সহজ অঙ্ক আমরা পারবো, তাহলে আমি কঠিনের দিকে যাব। 3 নাম্বারটা আমি পড়ে দিচ্ছি দেখো, অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স হাউ মাচ ইজ এ টাকা 100 ইনিশিয়াল ডিপোজিট ওর, অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স, 10 বছর শেষে, হাউ মাচ কত টাকা
এই যে টাকা 100 ইনিশিয়াল ডিপোজিট, যদি প্রাথমিকভাবে 100 টাকা এখন ব্যাংকে জমা রাখা হয়, হ্যাঁ, হাউ মাস ওর্থ মানে কত টাকা মূল্য হবে 10 বছর পরে, অ্যাসুমিং বা অ্যাজিউমিং তুমি এটা অনুমান করো যে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 10%, বাৎসরিক সুদের হার 10%, কিন্তু কম্পাউন্ড রেট চক্রবৃদ্ধি হারে 4টা অঙ্ক করতে হবে। এ নাম্বার অ্যানুয়ালি মানে বছরে একবার, তার মানে এম এর মান কত? সোহানা এবং রিয়াজুল বলে এম এর মান কত? স্যার 12। অ্যানুয়ালি মানে বছরে একবার, যে অ্যানুয়ালি মানে কি বছরে একবার। বুঝতে পারোনি তোমরা? স্যার 12 ওটাই হলো এক হবে। এক হবে, ধন্যবাদ। দেখো এখানে 4টা অঙ্ক, কিন্তু মানে 3 নাম্বারে কিন্তু 4টা অঙ্ক করতে হবে, প্রথমে 1 নাম্বার লিখতে হবে। শুধু আমি এম এর মান লিখে দিচ্ছি, একের জন্য এম এর মান হবে, নাম্বার অফ ইয়ার তো সবগুলোর জন্যই সেম, 10 বছর পরে এন এর মান সবসময় 10, কিন্তু অপশন এর জন্য এম এর মান হবে 1। 1 হলে লিখলেও হবে, না লিখলেও হবে, মানে তখন এমটা না রাখলেও হবে। আবার যদি রাখতে চাও রাখতে পারবে, 1 গুণ 1 করবে, 10-এর সাথে 1 গুণ করলে তো 10ই হবে। বলো কানিস ফাতেমা বলো, এবং মেজবা সাদিক বলো, যদি 2 নাম্বার ক্যালকুলেশন করি তখন এম এর মানটা কত হবে? আহ, বছরে দুইবার বলছেন? স্যার না, সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি শব্দের অর্থ হলো বছরে 2 বার। 40 অ্যাকাউন্ট দেখো, 3টে জিনিসের অর্থ ও দেখো। হাফ ইয়ারলি মানে 6 মাস পর পর, মানে বছরে 2 বার। বাই অ্যানুয়ালি মানে 6 মাস পর পর, মানে বছরে 2 বার। সেমি অ্যানুয়ালি মানে 6 মাস পর পর, বছরে 2 বার। এই 3টে একই কথা, হাফ অ্যানুয়াল ইয়ারলি, বাই অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি, মনে থাকবে? এর অর্থ হলো এম এর মান 2। আচ্ছা, আর পরে 3 নাম্বার অঙ্ক যখন করব তখন এম এর মানটা কত আসছে? কোয়ার্টারলি, 3 মাস পর পর, মানে এম তখন এর মান কিন্তু 4। আর 4 নাম্বার রিকোয়ারমেন্ট যখন সলিউশন করব, কন্টিনিউয়াসলি শব্দের অর্থ হলো ব্যাংকে যেদিন টাকা এম এর রাখবো। মান 12। নো নো, কন্টিনিউয়াসলি শব্দের অর্থ হলো প্রতিদিন যখন টাকা রেখে আসছি। 365। এম এর মান হ্যাঁ, 365, ব্যাংক বলছে প্রতিদিন আপনাকে সুদ দেওয়া হবে, সুদের উপরে সুদ দেওয়া হবে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, এখানে এটা আমিও প্রথমে দেখে কনফিউজড হয়ে গিয়েছিলাম। এম এর মান আসলে কন্টিনিউয়াসলি শব্দের অর্থ হলো এভরিডে ব্যাংক উইল ক্যালকুলেট ইন্টারেস্ট। এর কথা বলা নেই যে এভরি মান্থ, প্রত্যেক মাসে যদি বলতো তাহলে এম এর মান হতো 12। সো আশা করি সেম সূত্র, এটাও পারবে। 4 নাম্বারটা দেখো, ইউ হ্যাভ এ সিঙ্গেল অ্যামাউন্ট অফ টাকা 20,000। তোমার পকেটে 20,000 টাকা আছে, যেটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু বলছি, পিভি এর মান হলো 20,000 টাকা। ফর 3 ইয়ার্স, 3 বছর, এন এর মান হলো 3, 8% পার অ্যানাম। পার অ্যানাম মানে প্রতি বছর, সুদের হার হলো 8%, মানে 8 পয়সা। অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, 3 বছর প্রথমে সুদ নিবে। অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, 3 বছর শেষে ইউ টেক দ্য প্রসিড, তুমি আরেকটি পদক্ষেপ নিলে, অ্যান্ড ইনভেস্ট দেম, ওই টাকাটা আবার বিনিয়োগ করলে 10 বছরের জন্য 10% সুদে। হাউ মাচ উইল ইউ হ্যাভ আফটার 13 ইয়ার্স, 13 বছর শেষে টাকাটা কত টাকায় রূপান্তর হবে? আমি কি একটু করে দিব অঙ্কটা, নাকি পারবে? এক্ষেত্রে বছরে কতবার তা কি লেখা আছে কোথাও বলো তো সবাই? আসলে এই অঙ্কের প্রশ্নকর্তার একটু কম্পোজ মিসিং আছে কোথায়, একটু বলে রাখি। এখানে অবশ্যই লেখা থাকতে হবে অ্যাট 8% কম্পাউন্ডেড পার অ্যানাম। এই কম্পাউন্ড শব্দটা না থাকলে বিসিএস এর প্রশ্ন হলো এটা সরল সুদে করা লাগবে, এখানে কম্পাউন্ডেড শব্দটা ব্যবহার করতে হবে। তারপরে চক্রবৃদ্ধি হারে পার অ্যানাম মানে বছরে একবার, সেক্ষেত্রে এম এর মান কনসিডার না করলেও চলবে। আমি একটু করে দিচ্ছি অঙ্কটা, অনেকে কনফিউজড হয়ে যেতে পারে। তাহলে এই প্রশ্নের জন্য এম এর মানের কোনো দরকার নেই, কারণ বছরে কতবার সে কথা বলা নেই। পার অ্যানাম মানে বছরে একবার, একবার হলে আর এম এর মান দরকার নেই। সো 20,000 টাকা ব্যাংকে রাখলাম, 1 প্লাস সুদের হার 8%, 0.08, নাম্বার অফ ইয়ার, প্রথম 3 বছর ব্যাংকে 8% হারে টাকাটা রেখেছি। একবারে ক্যালকুলেটর দিয়ে বলো তো কত টাকা হয়, অথবা আমি একবারে ক্যালকুলেটর ইউজ করে দিচ্ছি, দেখো।
1 টাকা আর 8 পয়সা যোগ করলে হয় 1 টাকা 8 পয়সা। যোগ করলাম, এটাকে পাওয়ার করব, 3 বার গুণ করতে হবে, পাওয়ার 3, যেটি হবে তার সাথে গুণ করে নেব 20,000। তাহলে টাকাটা হয়েছে 25,194 টাকা। হয়েছে তোমাদের সবার? এই টাকাটা দেখো তো, বলছে অ্যাট দ্য এন্ড অফ 3 ইয়ার্স, 3 বছর পরে, ইউ টেক দ্য প্রসিড, তুমি আরেকটি পদক্ষেপ গ্রহণ করলে। ইউ টেক, তুমি গ্রহণ করো, দ্য প্রসিড, আরেকটি পদক্ষেপ, অ্যান্ড ইনভেস্ট দেম, আবারও টাকাটা বিনিয়োগ করো 10 বছরের জন্য 10% সুদে। তাহলে সেম টাকা, আবারও সেম সূত্র অ্যাপ্লাই হবে, ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 + r⁴ এটা হলো অরিজিনাল সূত্র। এর সাথে এম এর সম্পর্ক তখনই যখন ব্যাংক 1 বছরে একের অধিকবার সুদ দিবে বা নিবে। সো প্রেজেন্ট ভ্যালু এখন কিন্তু টাকাটা 25,194 টাকা অলরেডি আমার পকেটে হাতে। এই টাকাটা পরে আর 10 বছরের জন্য 10% সুদে বিনিয়োগ করলাম। রেট অফ ইন্টারেস্ট, সুদের হার 10% মানে 10 পয়সা। নাম্বার অফ ইয়ার 10 বছর। আশা করি এটি ক্যালকুলেশন করতে পারবে। 1 টাকা 10 পয়সা 10 বার গুণ করে এটা গুণ করো। ইজ ইট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা সবার কাছে? স্যার ঠিক আছে। এখানে যে 13 ইয়ার্স এর ওইটা একটু ক্লিয়ার করে দেবেন। আচ্ছা দেখো, প্রথম 3 বছর পরে টাকাটা 20,000 টাকা হলো 25,194। 3 বছর শেষে এই টাকা আমি আবার আর একটা ব্যাংকে রাখলাম আর 10 বছর, তাহলে 10 বছর পরে মোট কত টাকা হয়েছে একটু দেখি। তোমরা যেহেতু কনফিউজ হয়ে যাচ্ছ, দেখো আমি এটা মুছে দিচ্ছি। 1 টাকা 10 পয়সা, 1.10, এটাকে আমরা গুণ করলাম 10 বার। যে উত্তরটা হলো সেটাকে গুণ করব, গুণ 25,194, 25,194।